গ্রীষ্মের দাবদাহে শহুরে জীবন বিবর্ণ। হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমোট হয়ে যায়, তেমনই গুমোট হয়ে গেল। সাদা পাঞ্জাবি ও লুঙ্গি পরিহিত পৌরলোকটি চোখ তুলে একবার আকাশ পানে তাকালেন। হঠাৎ করে পরিবেশ গুমোট হওয়ার কারণ সে ধরতে পারলেন না। শহুরে অঞ্চল হওয়ায় এখানে বিদ্যুৎ চলে এসেছে অনেক আগে। রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে। পৌরলোকটি বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন। তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনো বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি। তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌরলোকটির চিন্তার ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে। ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম শব্দে ডেকে উঠল। পরপর বাতাস শুরু হলো। বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে দূর ওই মাঠে, আর তার সাথে পৌরলোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগল। লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল কিছুটা উপরে। লুঙ্গি চেপে ধরে পৌরলোকটি আশপাশ একবার ভীত চোখে চোখ বুলিয়ে নিলেন। যখন দেখলেন কেউ নেই, ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে। কপালে তার বিরক্তির ভাঁজ। গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না। গ্রামের তুলনায় শহরে গরম বেশি, তাই তিনি এই জায়গায় আসতে একটু দোনামোনা করছিলেন। যখন সৈয়দ বাড়ির বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমাত আলী নিজের ছোট ছেলে সৈয়দ সোহেদ আহমেদকে দুপুরে পাঠালেন একটা চিঠি দিয়ে, তখন তাকে না চাইতেও রাজি হতে হলো। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকি। সেই হুমকির ভয়ে পৌরলোকটা আর চেয়ে না করতে পারেননি। মিনমিন করে সৈয়দকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে। হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে। গালি দেওয়ার পরপর আবার চোখ বুলিয়ে নিলেন। ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কিনা। যখন নিশ্চিত হলেন নেই, আরও দুটো গালি দিয়ে দিলেন আজমল আলীকে। পৌরলোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দ বাড়ির মেন ফটকের সামনে পৌঁছাতেই শুরু হলো ধূলিঝড়, সাথে উথাল পাথাল বাতাস। এক হাত দিয়ে নিজের লুঙ্গিটা হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ঢেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন 2 তলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে। ভেতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌরলোকটার দিকে স্থির হলো। লোকটা মৃদু হাসার চেষ্টা করে সোফায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন। সালাম আলাইকুম। সামনে বসা আজমল আলীর রুড গলার আওয়াজ ভেসে আসলো। বয়সের ভারে শরীর নরম হয়ে আসলো। সৈয়দ বাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রুড ও স্পষ্ট। পৌরলোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন, সালাম আলাইকুম কি? সুন্দর করে সালাম করো, বলো আসসালামু আলাইকুম। পৌরলোকটি কথা বাড়ালেন না। চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন। এবার আজমল আলীর উত্তর ভেসে আসলো, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর রাশভারী কণ্ঠে বললেন, বসো। বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিয়ে বললেন পৌরলোকটি ঠিক বুঝতে পারলেন না। চুপচাপ গিয়ে সামনের একটা সোফায় বসলেন। চোখ তুলে সামনে তাকাতেই চোখের মণির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমেদ। তার পাশে চুপচাপ মাথায় ওড়না টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান। ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের 2 পুত্র, বড় ছেলে সৈয়দ জাইন হেলাল এবং ছোট ছেলে সৈয়দ আরশ হেলাল। দুজনের মুখই থমথমে। বড়জনের বয়স 14 এবং ছোটজনের বয়স 12। হেলাল সাহেবের ঠিক সামনে বরাবর বসে আছেন এই বাড়ির দ্বিতীয় পুত্র, যাকে হাড়কিপ্টে বলে চেনা যায়। তার নাম সৈয়দ নাসির উদ্দিন। ওনার পাশ ঘেঁষে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী। এই দম্পতির 2 কন্যা।
বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির। বড় মেয়ের বয়স 8.5 বছর আর ছোট মেয়ের বয়স 7 বছর। আল্লাহর রহমতে ওনার একারই 2 মেয়ে, আর কারোর মেয়ে নেই। ছেলে না থাকার কোনো দুঃখ নেই, কারণ উনি ওনার 2 মেয়েকে এই ছোট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন। সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই 2 বোন। মাঝ বরাবর সোফায় বসে আছেন সৈয়দ বাড়ির 3য় পুত্র সৈয়দ সোহেব আহমেদ। তার পাশ ঘেঁষেই বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান। সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম শোয়েব, যার বয়স 7। ঝর্ণার পাশ ঘেঁষে বসে আছেন রুহিণী, সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ সোহেদ আহমেদের সহধর্মিণী তিনি, যার এক সন্তান সৈয়দ আহান নাওফিল, বয়স মাত্র 2। ড্রয়িং রুম জুড়ে বসা সবার মুখ একবার করে দেখে নিলেন পৌর। সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতিই ভালো, কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা। এই বিতৃষ্ণা কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি। কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহেরুন্নেসা মায়ার দিকে। আজমল আলীর স্ত্রী, যার কথা ছাড়া সৈয়দ বাড়ির রান্নাঘরের একটা মশলার কৌটাও এদিক ওদিক হয় না। আজমল আলী স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন। স্ত্রীকে মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন, মায়া, কি হয়েছে? বড় শখের নারী মেহেরুন্নেসা ওনার। যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহেরুন্নেসা। আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে 19 দশকে আটকে ছিলেন মায়াতে, আর এখনও আটকা। বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরত্তিও কমেনি। তারই সৌন্দর্যে ভাগ নিয়েছে সৈয়দ বাড়ির বড় কন্যা ইসরাত। মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো, কিছুটা গুলুমুলু টাইপ। মুখের ধরনটাও মেহেরুন্নেসার মতো হওয়ার দরুন সব থেকে বেশি আদর পায় সে মেহেরুন্নেসার কাছ থেকে। আজমল আলীর দিকে তাকিয়ে মেহেরুন্নেসা ঠোঁট এলিয়ে হেসে 2 পাশে মাথা নাড়ালেন কোনো সমস্যা নেই বলে। আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌর লোকটির দিকে। রাশভারী গলায় জিজ্ঞেস করলেন, জানো তুমি, তোমাকে এখানে কেন ডাকা হয়েছে? পৌর লোকটি উপর নিচ মাথা নাড়ালেন। আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন, আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে। তুমি বোবা নাও যে মাথা উপর নিচ দোলাচ্ছ? পৌর লোকটা ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন, ঠিক আছে। আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন। বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি। তিনি মুখ দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা। ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজেই ধরে নিতে পারলেন। ঠোঁটের কোণ বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা, যা কেউ দেখার আগেই বিলীন হয়ে গেল। নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকাতেই দেখলেন তিনি নিচের দিকে তাকিয়ে খুশিতে গদগদ করছেন। নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না। তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি। অনেক সময় ভালো কিছু পেতে হলে বড় ছোট জিনিস কোরবানি দিতে হয়, আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি। আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন, পৌর লোকটির দিকে দৃষ্টি স্থাপন করলেন এবং শান্ত গলায় বললেন, ইমাম, বিয়ে পড়ানো শুরু করুন। বড় মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড় ছেলে সৈয়দ জাইন হেলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হেলালের বিয়ে হবে। ইমাম সাহেব জি আচ্ছা বললেন। মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভেতর পড়ছে। ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন।
সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরের সাথে নগদ ১০ লক্ষ টাকা দেনমোহর ১ বিঘা জমি ও ২০ তোলা সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো? রাজি থাকিলে বলো কবুল। জাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ। ইমাম সাহেব আবারও জিজ্ঞেস করলেন, এবারও চুপ। আজমল আলী গলা খাকারি দিয়ে জাইনের দৃষ্টি আকর্ষণ করলেন। মোলায়েম কণ্ঠে বললেন, দাদা, বলছো না কেন? তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও তুমি? জাইন মনে হয় এই প্রশ্নেরই অপেক্ষায় ছিল এতক্ষণ। কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতেই পুরুষ আলী ভারী গলায় বলল, কাবিননামায় আরও একটা জিনিস অ্যাড করাবো দাদা। আজমল আলীকে উদ্বিগ্ন হতে দেখা গেল না। তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বললেন, কি দাদা? জাইন অন্তর্ভেদী চাহনি ইসরাতের দিকে স্থির করল। বুদ্ধিদীপ্ত মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইলসে। ইসরাত এক পলক তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। চোখের ভাষা বোঝার চেষ্টা করল না। নখ মুখে ঢুকিয়ে দাঁত দিয়ে কামড়াতে লাগল। সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাশভারী গলায় জাইন বলল, কাবিননামায় লিখুন সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে। কখনো যদি ইসরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পারিবারিক জাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চায়, তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়াতে না পারে। দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন। আজ থেকে এই আমাকে ইসরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিননামায়, যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসেবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি। আজমল আলী প্রসন্ন হাসলেন। কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন। মৃদু কণ্ঠে বললেন, বাপের মতো গাধা হোসনি, এটাই অনেক। তুই এই বয়সে এত বুঝতার, আর তোর বাপ বুড়ো হয়ে গেল, তারপরও মাথায় গোবর ঠাসা। জাইনার কথা বাড়ালো না। ইমাম সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন। সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ ১০ লক্ষ টাকা দেনমোহর ১ বিঘা জমি ২০ তোলা সোনা ও স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি বিয়ে করতে রাজি আছেন? রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ কবুল। জাইন এককাল বিলম্ব করল না। রাশভারী গলায় বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল। এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন, যে এতক্ষণ বসে নখ খুঁটছিল আর এখন আঙুর খাচ্ছে। নাসির সাহেব মেয়েকে মাথায় ওড়না টেনে বসতে বললেই সে ওড়না টেনে বসল। মার্বেল আকৃতির গুলুমুলু চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পোড়ো লোকটির দিকে। নাসির সাহেব বললেন, চোখ নিচের দিকে নামাও ইসরাত। বাবার আদেশ পেতেই ইসরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে। ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন, নাসির সাহেব থামিয়ে দিলেন। ভাঙা গলায় বললেন, আমি বিয়ে পড়াবো আমার মেয়ের। সবাই রাজি হয়ে গেল। ইমাম সাহেব সরে গেলেন, জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার। নাসির সাহেব এবার গমগমে স্বর তুলে বললেন, সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ ১০ লক্ষ টাকা ১ বিঘা জমি ২০ তোলা সোনা এবং স্বয়ং জাইনকে দেনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সঁপিয়া দিলাম। তুমি এই বিয়েতে রাজি থাকিলে স্বইচ্ছায় বলো আলহামদুলিল্লাহ কবুল। ইসরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়ালেন উপর নিচ কবুল বলে দেওয়ার জন্য। চোখ ফিরিয়ে নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে। মৃদু গলায় নাসির সাহেব আবার বললেন, রাজি থাকিলে বলো কবুল। ইসরাত আঙুর মুখের ভেতর ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো। জাইনের দিকে তাকাতেই দেখল সে কটমট দৃষ্টিতে তাকে উপর থেকে নিচে পরিদর্শন করছে। আরাম করে বসে ইসরাত বলল, আলহামদুলিল্লাহ কবুল। সৈয়দ বাড়ির সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। এবার আরশের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব। বিয়ে পড়ানো শুরু করলেন তিনি। শেষে বললেন,
রাজি থাকিলে বলো বাবা কবুল। আরস মাথার নিচে হাত ঢুকিয়ে আরাম করে বসল। তেরা গলায় বলল, কবুল না বললে কোনো সমস্যা? আজমল আলী রাগী চোখে তাকালেন আরসের দিকে। হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠেছে। একজনের বিয়ে হলে কি হবে, যাক, আরেকজন বেঁচে গেছে। আজমল আলী ছেলের থেকে দৃষ্টি ফিরিয়ে রুট গলায় আরসকে বললেন, না বললে বিয়ে হবে না দাদা। আরস হাসল, চুলগুলো ব্যাকব্রাশ করে ঠোঁট টিপল। তারপর আজমল আলীর দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক গলায় আবার বলল, কবুল না বললে কেন বিয়ে হবে না? আজমল আলী যথাসম্ভব নিজের কর্ধ সামলে বললেন, হয় না বলেই হয় না। কবুল আমাকে বলতেই হবে? আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমা খুলে সেন্টার টেবিলে রাখলেন। রাগী স্বরে নাসিরকে বললেন, বলেছে ছেলেটা 3 বার কবুল, এবার তুই দাদুনকে বিয়ে পড়া। আরস মনে মনে শয়তানি হাসি হাসল। বাবার মুখের দিকে তাকাতেই দেখল এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসা মুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে। আরসের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। আরসও সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেলল, কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়াল, আলহামদুলিল্লাহ কবুল। নুসরাতের যখন পালা এলো, নাসির সাহেব কিছু বলার আগেই নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল, আলহামদুলিল্লাহ কবুল কবুল কবুল। ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন এই পর্যায়ে। নুসরাত আর ইসরাতকে নিজের 2 পাশে বসিয়ে আদর করে দিলেন। জাইনার আরসকেও করে দিলেন। সবার শেষে ইরহামের কপালে চুমু খেয়ে বললেন, তুই রাগ করিস না, আরেকটা মেয়ে থাকলে তোর সাথেও বিয়ে দিয়ে দিতাম। কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন। বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট 3 পুত্র। কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে আছে, ঠোঁটে নেই এক চিলতে হাসি। আজমল আলী আর ফিরে তাকালেন না হেলাল সাহেবের দিকে। রাগ করলে করুকগে, তিনিও তার জেদ নিয়ে অটুট। বাবা ভাইয়ের এই নীরব স্নায়ুযুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল, কেউ টু শব্দ করল না। আজমল আলী যার সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি, তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর উপর বিশ্বাস রাখছেন। সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব। বাবার এই সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না। পরিবারের ভিতরে বিয়ে তিনি কোনো কালই চাননি, আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন। নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন। এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন, আর পারবেন না তিনি। অসার পা বাড়ালেন নিজের রুমের দিকে। পেছনে রেখে গেলেন বিষণ্ণ হয়ে বসে থাকা আজমল আলীকে। জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজে একটু দ্বিধায় ভুগছেন। পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতেই আজমল আলী পিছু ফিরলেন। নাজমিন বেগম ও লিপি বেগম হাসি মুখে তাকিয়ে আছেন তার দিকে। দুইজন পিঠে হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন, আব্বা, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। মাগরিবের আজান দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল। ড্রয়িং রুমে একা বসে রইলেন নাসির সাহেব, নুসরাত ও ইসরাত। বাহিরে তখনও ঝুমঝুম শব্দ তুলে বৃষ্টি পড়ছে। মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা, বিদ্যুৎ সংযোগহীন হয়েছে অনেকক্ষণ। হেলাল সাহেবের রুম থেকে আসছে একাধিক আল্লাহু আকবর বলার ধ্বনি। মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফায় তাকাতেই দেখলেন নুসরাত এক পা সোফার হাতলে রেখেছে, আর এক পা তুলে রেখেছে সোফার উপরের ফোমের উপর। আরাম করে শুয়ে কান খোঁচাচ্ছে। ইসরাত ওনার পাশে বসে মৃদু স্বরে ওজিফা পড়ছে। নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন। খুশি মনে হাঁক ছুড়লেন নাজমিন বেগমের উদ্দেশ্যে, ও নাজমিন, এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো। রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন হালকা গলায়,
অপেক্ষা করুন। এরপর আর কোনো হাঁক আসলো না নাসির সাহেবের কাছ থেকে। নাজমিন বেগম দীর্ঘশ্বাস ফেলে ডাল পিষতে শুরু করলেন পাটার মধ্যে। ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে। রান্নাঘরে 4 জন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো টু শব্দ নেই। এত নিস্তব্ধতা রুহিণী মেনে নিতে পারলেন না। নিজেই আগ বাড়িয়ে যাদের সাথে কথা তুললেন বিয়ে বিষয়ক। জিজ্ঞাসু গলায় লিপি বেগমকে বললেন, বড় আপা। লিপি বেগম মশলা তৈরি করছিলেন। রুহিণীর ডাকে কেঁপে উঠলেন। হকচকিয়ে গিয়ে বললেন, হুম। এবার রুহিণী গলা খাদে নামিয়ে নিলেন। নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন, বড় আপা, বড় ভাইয়া বিয়েতে মত দিলেন না কেন? লিপি বেগমের হাত থেমে গেলেন। উদাস দৃষ্টি জায়ের দিকে দিয়ে বললেন, পরিবারে নাকি ভাঙন ধরবে এতে। ভাঙন ধরার হলে তো এমনিতেই ধরতো এতদিনে, তাই না রে মেজো? নাজমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ। লিপি বেগমের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম, জি আপা। রুহিণী কিছুই বুঝলেন না। সব তার মাথার 2 হাত উপর দিয়ে গেল। ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন। রুহিণী বেগমকে বকা দিয়ে বললেন, বোকাটা এখনো বোঝেনি। বড় আপা, বুঝিয়ে বলো। লিপি বেগম মাটির উনুনে পাতিল বসিয়ে হাসলেন। ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন, তুই ওকে ধমকাচ্ছিস কেন রে সেজো? দাঁড়া, আমি তোকে খুলে বলছি সব কিছু। ঝর্ণা বেগমের ধমক খেয়ে রুহিণী বেগমের মুখটা চুপসে গিয়েছিল। যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন, তখন আবার ঠোঁটে এসে ভিড় করল হাসি। ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন। লিপি বেগম এবার বলতে শুরু করলেন, গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে? সেখানে আব্বা জাইন ইসরাতের বিয়ের কথা তোলেন। রোহিণী কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, শুধু কি জাইন ইসরাতের? এবার নাজমিন বেগম মৃদুস্বরে বললেন, হুম। রোহিণী অবাক গলায় জিজ্ঞেস করলেন, তাহলে নুসরাত আর আরশ কোথা থেকে অ্যাড হলো এখানে? রোহিণীর গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে। গোল গোল চোখে চেয়ে আছেন বড় জায়েদের দিকে। তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাহনি দেখে বড় জায়েরা উচ্চ শব্দে হেসে উঠলেন। ঝর্ণা বেগম পারেন তো এখানে গড়াগড়ি খেয়ে হাসতেন। রোহিণী গাল ফোলালেন। 2 বছরের বাচ্চার মা হয়েও এখনও 18 বছরের সেই কিশোরীদের মতো গাল ফোলান তিনি। আরেক দফা জায়রা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেল। এবার বেজায় চটে গেলেন রুহিণী 3 জায়ের উপর। রাগী গলায় বললেন, আপা, তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসছ। একদিন আমারও দিন আসবে, সেদিন তোমাদেরকে নিয়ে আমিও হাসব। লিপি বেগম মিছিমিছি চোখ বড় বড় করে 2 জায়ের দিকে তাকালেন। রুহিণীকে সান্ত্বনা দিয়ে বললেন, এই নাজমিন, ঝর্ণা, হাসছিস কেন ওকে নিয়ে? দুটোকে ধরে লাগাবো না? ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেট চেপে রাখা হাসি ফুঁস করে ছেড়ে দিলেন। দুজনের হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন। পরপর রুহিণী উচ্চ শব্দে হেসে দিলেন। 4 জন রমণী কোনো কারণ ছাড়াই নিজেদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরপর হাসলেন। চোখের কোণে পানি জমা হওয়ায় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে। হাসি কোনো রকম চেপে বললেন, আর হাসাবি না আমায়, খবরদার বলছি। লিপি বেগমের চোখ রাঙানি দেখে নাজমিন বেগম হুহা করে হেসে উঠলেন। চোখ হাঁটুতে চেপে ধরে বললেন, আপা, কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না, তাহলে হাসি একটু হলেও কমবে। হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এবড়ো থেবড়ো হয়ে আসলো। সবাই মেনে নিলেন, তারপর যে যার কাজ গোছাতে লাগলেন। 4 জনের এক যাও কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ। লিপি বেগম পাতিলে তৈল দিয়ে ডালের বড়া ভাজতে ভাজতে রুহিণীর উদ্দেশ্যে বললেন, শোন ছোট, তো আব্বা শুধু দুজনের বিয়ের কথা তুললেন,
কিন্তু উনি বেঁকে বসলেন। মেজ ভাই আব্বা কথা শেষ করার আগেই খুশিতে হৈ হৈ করে উঠলেন। মেজ ভাইয়ের খুশির কারণ তো তুই বুঝতে পারছিস। তার মেয়ে তার কাছে থাকবে, এটাই বড় ব্যাপার। ইসরাতের জন্মের পরই মেজ ভাই বলেছিলেন মেয়ের বিয়ে দেবেন না তিনি, আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতো খুশি হয়েছিলেন। আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন। জিজ্ঞেস করলেন কেন বেঁকে বসেছেন। জুৎসই কোনো কারণ দেখাতে পারলেন না। তোরা তো জানিস আব্বা কীরকম লোক। ওনার কাছ থেকে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে তেরা গলায় বললেন, তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না হেলাল, তাই তোমারই বেঁকে বসার জন্য শাস্তি হিসেবে ছোট ছেলের সাথে নাসিরের ছোট মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো। রোহিণী মুখে এক হাত চাপলেন। বিস্ময়ে তার অক্ষিকোটর থেকে অক্ষিগোলক বের হয়ে আসছে। মৃদু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, আপা, বড় ভাইয়া তো এসব তোমাকে জানায়নি, তাহলে তুমি এটা জানলে কিভাবে? এবার চোর ধরার মতো তিনজা মুখ লুকিয়ে ফেললেন ওড়নার আড়ালে। রোহিণী সন্দেহ নজরে তাকাতেই তিনজা একসাথে বোকা হাসলেন। নাজনীন বেগম বললেন, গোপন বৈঠকের কথা শুনে আমি, আপা আর ঝর্ণা তিনজন মিলে কান পেতেছি দরজার ওপাশে। তাদের গলা তো বাজখাই গলা, ধীরে কথা বললেও জোরে বের হয়, তাই শুনতে কোনো অসুবিধা হয়নি। রোহিণী ব্যাঙের মতো হাঁ করে ফেললেন। দুঃখী চোখে যাদের দিকে তাকাতেই দেখলেন তারা কাচুমাচু করছে। কাঁদো কাঁদো গলায় বললেন, তোমরা একা একা কান পাততে চলে গেলে আমাকে সাথে না নিয়ে? ঝর্ণা বেগম সতর্ক চোখে বাহিরের দিকে একবার তাকালেন। রোহিণীকে শাসিয়ে বললেন, ধীরে কথা বল ছোট, ভাইয়ারা শুনতে পাবে। আর তোকে আমরা নিয়ে যেতাম কান পাততে। ওখানে গিয়ে যদি আহান কান্না করে, সেটা ভেবেই আপারা আমি নিয়ে যাইনি। বাড়ির কর্ত্রীরা ফিসফিস শব্দ করে আরও অনেক কথা বলল বাড়ির কর্তাদের নিয়ে, যা বাড়ির কর্তাদের অগোচরেই রয়ে গেল। লাঠিতে ভর দিয়ে রুমের ভেতর পায়চারি করছেন মেহেরুন্নেসা এদিক থেকে ওদিক। আজমল আলী বাথরুমে গিয়েছেন। হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে। কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে। এবার বিরক্ত হয়ে মেহেরুন্নেসা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে। হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায়, তখনই ধরাম করে ওয়াশরুমের দরজা খুলে গেল। আজমল আলী দরজা খুলে ভ্রুকুচকে স্ত্রীর পানে তাকিয়ে রইলেন। মেহেরুন্নেসাও একই ভঙ্গিতে ভ্রু বাঁকিয়ে স্বামীর দিকে তাকিয়ে রইলেন। রাগী স্বরে আজমল আলীকে জিজ্ঞেস করলেন, আপনি অগো বিয়া দিছেন ক্যা? হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করবার কি দরকার আছিল? আমারই কি সব খুইলা কইবান আপনি? আজমল আলী স্ত্রীর জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন। আরাম করে গিয়ে বিছানায় বসলেন। হাতের লাঠি আর মোমবাতি একপাশে রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন। মেহেরুন্নেসা কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে। রাগী চোখে স্বামীর দিকে তাকিয়ে পাশ ঘেঁষে বসলেন। আজমল আলী মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন, শোনো, তোমার বড় ছেলের প্রবাসের ফেরার আর দিন কত? মেহেরুন্নেসা ভ্রু বাঁকিয়ে নিলেন। জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবাস যাওয়ার কি সম্পর্ক, তার আগেই বুঝে গেলেন আজমল আলী স্ত্রীর মনের কথা। আদেশ সহকারে বললেন, আগে বলো দিন কত, তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া। মেহেরুন্নেসা এবার খানিকটা দমে গেলেন। হাতের আঙুল চেপে দিন গুনতে লাগলেন। গণনা শেষে মৃদু গলায় আওড়ালেন, এই তো সামনে সোমবারের পরে সোমবার, মাইনে 9 দিন পর। কিন্তু এইটার সাথে বিয়ার কি সম্পর্ক? আমি বুঝলাম না। আজমল আলী স্ত্রীর কাঁধ চেপে ধরলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমাকে বিশ্বাস করো তুমি? মেহেরুন্নেসা মাথা উপর নিচ নাড়ালেন। আজমল আলী মোলায়েম কণ্ঠে বললেন,
তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। মেহেরুন্নেসা ভ্রুকুঞ্চিত করে ফেললেন। দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন, আপনি জানলা কিভাবে? শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখনই জানতে পেরেছি। মেহেরুন্নেসা আরও কিছু প্রশ্ন করতে যাবেন, আজমল আলী থামিয়ে দিলেন। তর্জনী আঙুল তুলে ঠোঁটের উপর রেখে দেখালেন চুপ। মেহেরুন্নেসার স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বাড়ালেন না, চুপ মেরে বসে রইলেন। তোমার ছেলে এবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না। তার 2টা সন্তান তার কাছে। কিসের টানে দেশে আসবে সে? হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল। আশাতে কি আমি তুমি ওকে দেখতে পেতাম? না তো। তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার ছেলেদের নাসিরের মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি। এতে করে হেলাল দেশে আসতে না চাইলেও তার ছেলেরা বউয়ের টানে দেশে আসলে তাকেও আসতে হবে। আর এতে করে পারিবারিক সম্পর্কেও চিড় ধরবে না। ভাইরা ভাইরা মিলমিশ করে বেঁচে থাকবে। মেহেরুন্নেসা এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। কিছুটা চিন্তিত গলায় বললেন, কিন্তু জাইন আরস বড় হইবার সাথে যদি অগর নতুন কাউরে পছন্দ হয়, তাইলে তখন কি হইব? মেহেরুন্নেসার প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী। স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, জাইন এরকম কিছু করবে না। ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিউর। ছোটটা করলেও করতে পারে। আচ্ছা, এসব নিয়ে ভেবে কি হবে? যখন হবে তখন ভেবে দেখা যাবে। সারাদিনে অনেক ধকল গিয়েছে, এবার একটু শুয়ে আরাম করো। মেহেরুন্নেসা মাথা নাড়ালেন। স্বামীর পাশ ঘেঁষে গিয়ে শুয়ে পড়লেন বিছানার একপাশে চিন্তামুক্ত হয়ে। কিন্তু আজমল আলী সত্যিই কি চিন্তামুক্ত হতে পারলেন? মোমবাতি জ্বালানো কক্ষে নিশাচর প্রাণীর মতো উপরের সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলেন। সম্পর্ক স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছিলেন, সেই বিয়ের জন্য পারিবারিক সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে, নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে, তার সময় এবং তকদির বলে দেবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। তকদিরের উপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুজলেন আজমল আলী।